হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো কেমন আছো সবাই? তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের 2024-এর অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, তো তোমরা অ্যাপ্লাই করে নিও। তো এক্সামকে আমরা লক্ষ্য করে রেখে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকের ক্লাসে আমরা 2021-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পার্ট 1 নিয়ে এসেছি। পার্ট 1-এ আমরা 12টি কোশ্চেনের মতো ডিসকাস করব। তো ভিডিও বেশি লম্বা করে রাখবো না, তাই পার্ট 1 করেছি এবং পার্ট 2-এ ওই রকম 12টার মতো কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো টোটাল 25টা কোশ্চেন থাকে, তোমরা জানোই। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায়, অর্থাৎ আজকের ক্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন WBPSI 2021। ওকে, চলো প্রথম কোশ্চেনটা দেখো। কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমরা এটাও অ্যানালাইসিস করব যে কী ধরনের কোশ্চেনগুলো আসে, যে বেসিক লেভেলের নাকি মডারেট নাকি অ্যাডভান্স লেভেলের। দেখো প্রথম কোশ্চেনটা যদি তোমরা দেখো, বলেছে এটা রেশিও প্রপোর্শন থেকে এসছে। প্রথমে বলেছে গম এবং ধানের বাজার দরের অনুপাত। বাজার দর মানে কি বলতো? বাজার দর মানে হচ্ছে পার কিলো বা কোন রেটটা কত ধানের, প্রতি কেজি গম বা ধানের দাম কত। তো দেখো, তো আমরা বলছি রেট। ওকে, ঠিক আছে, রেটের অনুপাত কত? গম এবং ধানের 2:3। এবার বলছি একটি পরিবার গম এবং ধানের ব্যবহার মানে যে যতটা পরিমাণে কিনতো তারা, সেটার অনুপাত দিয়েছে। অর্থাৎ আমি বলতে পারি কনজামশনের অনুপাত কী দিয়েছে? 5:4। এবার 5 কেজি বা 5 ইউনিট যদি আমি গম কিনি 2 টাকা দরে, তার মানে আমার খরচ কত হচ্ছে গম কিনতে গিয়ে? মানে প্রথমে গম আছে, তো গম কিনতে গিয়ে 10 ইউনিট খরচ হচ্ছে। আর 10 ইউনিট মানে টাকা, ঠিক আছে, ব্যয় হচ্ছে। ওকে, দেখো খরচের অনুপাত বলছে, বলতে গেলে কি টোটাল ব্যয় কত টাকা করছে সেটা। তো আর ধানের জন্য কত টাকা ব্যয় করছে? 12 টাকা। তো এটা কার ইকুইভ্যালেন্ট? 5:6-এর ইকুইভ্যালেন্ট, রাইট? তাহলে আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন ডি। তো প্রথম অঙ্কটি যেটা, এই প্রথম অঙ্কটি দেখা গেল যে খুবই বেসিক লেভেলের একটি রেশিও প্রপোর্শনের অঙ্ক। ওকে, তো চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক কী রকমের। আচ্ছা, এই অঙ্কটিও ঠিক রেশিও প্রপোর্শন দিয়ে আমরাই করতে পারি, বয়স রিলেটেড অঙ্ক। দেখো পিতা পুত্রের বয়সের অনুপাত কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। বর্তমানে কি পিতার বয়স পুত্রের বয়সের কত? 3 গুণ, রাইট? আচ্ছা, 12 বছর পর ফাদার ইজ টু সান, অর্থাৎ পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত হবে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, অর্থাৎ 2:1 হয়ে যাবে। আচ্ছা বলো তো 2:1-কে আমি কীভাবে লিখতে পারি? আচ্ছা, ডান দিকে লিখছি, দেখো এটা 3:1-ই রেখে দিলাম। 12 বছর পর নিশ্চয়ই বয়স বাড়বে, তাই না? তো আমি 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2:1-কে 2 দিয়ে গুণ করলে 4:2 হয়ে যাচ্ছে। দেখো 12 বছরের গ্যাপে পিতার বয়স কত বাড়লো? 1 ইউনিট। আর পুত্রের বয়সও কত বাড়লো? 1 ইউনিট বাড়লো। কেন 1 ইউনিট বাড়লো? কারণ 12 বছর পরে প্রত্যেকের বয়স তো 12ই করে বাড়বে, তাই না? তো 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 12 ইয়ার্স হয়ে গেল, ঠিক আছে না? এবার দেখো কোশ্চেনে কী বলেছে, তবে পুত্রের বর্তমান বয়স কত? বর্তমান বয়স কত ইউনিট পুত্রের বলো তো? 1 ইউনিট। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হয়ে গেল? 12 বছর হয়ে গেল, ঠিক আছে? এভাবে সহজেই করতে পারি। এটাও একদম বেসিক্সের অঙ্ক, রেশিও প্রপোর্শনের। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। আচ্ছা, বলেছে একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, ঠিক আছে? আচ্ছা, তো টাইম অ্যান্ড ওয়ার্কের মতো MDT দিয়ে করতে পারি। তারপরে বললো যে আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদটি দিন রসদের যোগান কতদিন দেওয়া সম্ভব হবে, ঠিক আছে না? কিন্তু দেখো এটা ক্লাস 5-6-এর লেভেলের অঙ্ক, একদম ঐকিক নিয়মের অঙ্কের মতোই, ঠিক আছে? তো বেশি কমপ্লেক্স করার কোনো ব্যাপার নেই। যে 500 জনের রসদ যদি 24 দিনের যদি রসদ থাকে, এবার 800 জন যদি হয়ে যায়, তাহলে তার কত দিন চলবে? ঠিকভাবে বের করতে পারি, কেটে দাও। তো x= কত হয়ে গেল? 15 দিন। তার মানে যে রসদটা 500 জনের সৈন্যের 500 জন সৈন্যের 24 দিন যায়, ঠিক আছে? সেই রসদটা 800 জনের কত দিন যাবে? 15 দিনে শেষ হয়ে যাবে, ঠিক আছে না? তো অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন বি। ওকে ফ্রেন্ডস, তো চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। এই অঙ্কে বলেছে দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা, 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? 2 অঙ্কের মৌলিক সংখ্যা মানে বলো তো কোত্থেকে? মানে 10 থেকে শুরু করে
99 অবধি কতগুলো মৌলিক সংখ্যা আছে। তো এটা জানলে করতে পারবে, না হলে দেখতে হবে বের করে, ঠিক আছে না? তো অনেক টাইম টেকিং হবে। তো সিম্পলি এটা একদম একটা জিকের মতোই বলতে পারো অঙ্কের। তো 2 অঙ্কের মৌলিক সংখ্যা কতগুলো আছে? 21টি আছে। ওকে, তারপরে কোশ্চেন দেখো। হ্যাঁ, এই সরলীকরণ যেটা দেওয়া আছে, একটা সরলীকরণ অঙ্ক আছে ওই 21-এর কোশ্চেনে। তো এই কোশ্চেনটা কিন্তু একদম বেসিক্স লেভেলের বলা যায় না, একটু মডারেট লেভেলের বললেই ভালো হয়, ঠিক আছে? তো চলো দেখা যাক যে এই অঙ্কটিকে আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো, সিম্পলিফিকেশনের অঙ্কে ফিগারগুলো যতই জটিল থাক না কেন, এটা একটা সিম্পলিফাইড ওয়েতে নিয়ে আসলে কিন্তু ডাটাটা বের করা সম্ভব। কিন্তু ভাবতে হবে কীভাবে ডাটাটাকে আমরা একটা নির্দিষ্ট কোনো ফর্মুলা বা কীভাবে একটা মানে সিম্পলিফাই করার কোনো একটা ফরম্যাটে আমাদেরকে নিয়ে আসতে হবে। ওকে, তো দেখো এই অঙ্কটিকে আমরা কীভাবে সিম্পলিফাই করতে পারি। 20 মানে কত বলো তো? 4 5 20। তো 20কে আমরা লিখতে পারি 2√5, ঠিক আছে? আর 1125 মানে কত বলো তো? 225 × 5। 225-এর রুট কত? 15। তো 15√5 হয়ে গেল, ঠিক আছে? আর 567 মানে কত বলো তো? 567 মানে 81 × 7 মানে হচ্ছে 9√7। এটা এরকম হয়ে গেল এই ডাটাটা, ঠিক আছে? আর পরের ডাটা দেখো, 100 × 5 মানে 10√5 বলতে পারি আমরা, 500-কে 10√5 বলতে পারি। আর 245 মানে কত? 245 মানে হচ্ছে আমাদের 49 × 5। 49-এর রুট 7 √5। আর এদিকে কত পড়ে থাকলো? একটু ছোট করে নিচ্ছে। ওকে ওকে, এদিকে পড়ে থাকলো 9√7। তাহলে দেখো তো কী হলো আলটিমেট। এখানে থাকছে 17√5 মাইনাস 9√7। ওকে, আর এদিকে কত থাকছে? একই রকমভাবে 17√5, আর এখানে ছিল প্লাস সাইন ছিল। ওকে, তো প্লাস 9√7। তাহলে দেখো তো ফরম্যাটটা কীরকম হয়ে গেল? ফরম্যাটটা হয়ে গেল a + a - b × a + b, a - b × a + b। এটা বলো তো, এটা মানে কি? a² - b² এর ফরম্যাটে চলে আসলো। তাহলে আমরা সিম্পলি আমাদের এর ভ্যালু বলতে কত হবে? এখানে 17√5, এটা এর ভ্যালু হয়ে গেল। তো এর স্কোয়ার করে দিলাম, মাইনাস কত হয়ে গেল? 9√7, এটা আমাদের বি হয়ে গেল। তো বি এর স্কোয়ার করে দিলাম। ওকে, একটু ছোটো করে নিচ্ছি সলভ করার জন্য। ওকে, এবার দেখো এটা করলে কত হচ্ছে? 17² 289 × 5, আর এখানে কত হচ্ছে? 567, মানে হচ্ছে এখানে 5 4, আচ্ছা 1445 567, বুঝতে পারলে? তাহলে এটা বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 8 7 8। তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন ডি। তো এইভাবে সিম্পলিফিকেশন অঙ্কটি আমরা সহজেই করতে পারি। ওকে, তো আমাদেরকে বুঝতে হবে যে কীভাবে আমরা জিনিসটাকে, এই যে প্রদত্ত ডাটাটিকে কীভাবে সিম্পলিফাই করতে পারি। নির্দিষ্ট কোনো প্যাটার্ন অবশ্যই থাকবে এই ধরনের অঙ্কে, ঠিক আছে? এটাকে এত বড় রুটের তো আর মান জানা সম্ভব না। তো জিনিসটা কীভাবে সিম্পলিফাই করতে হয় আমি দেখে নিলাম। তো অবশ্যই প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক, সিম্পলিফিকেশন অঙ্ক একটা থাকবেই। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। হ্যাঁ, এই অঙ্কে কী বলেছে? শ্যাম তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6% সরল সুদের ধার নেয়, ঠিক আছে? তো 12,000 টাকা ধার নিয়েছিল, সুদে আসলে কিছুদিন পরে, ঠিক আছে, 15,600 টাকা তাকে দিতে হয়েছিল। আচ্ছা বলো তো, 12,000 টাকা যদি আমি নিয়ে থাকে শ্যামল তার বন্ধুর কাছ থেকে, তো কিছুদিন পরে সেটাই বের করতে বলেছে আমাদের, কতদিন পরে টাকাটা শোধ দিয়েছিল, ঠিক আছে? তো আলটিমেট কত টাকায় শোধ দিতে হয়েছিল তাকে সুদে? আসলে 15,600 টাকা, অর্থাৎ তাকে সুদ কত দিতে হয়েছে বলো তো? 3600 টাকা সুদ দিতে হয়েছে, ঠিক আছে না? আর সুদের হার কত ছিল? 6% সুদের হার ছিল। দেখো এটাকে I = PRT/100 দিয়ে আমরা করতে পারি। I = PRT/100 দিয়ে করতে পারি, কিন্তু আমি ওইভাবে করছি না, আমি সিম্পল একদম পার্সেন্টেজের বেসিক্স দিয়ে করছি। দেখো যে আমি যদি 12,000 টাকা নিয়ে থাকি, 12,000 টাকায় আমাকে সুদ কত দিতে হচ্ছে? 3600 টাকা। তো এই যে ফ্র্যাকশনটা আছে, 36/12,
ঠিক আছে। তো কাটো 10, 3 × 36, ঠিক আছে। তো 3/10 3/10 মানে কত পার্সেন্ট বলো তো? 3/10 মানে 30%। 3/10 মানে কত পার্সেন্ট? 30%। তো প্রতি বছর সুদের হার কত? 6। তাহলে 30% কত বছরে হবে বলো তো? 30% কত বছরে হবে? 6 প্রতি বছর যদি 6% সুদের হার হয়, তাহলে 5 বছরে আমার কত পার্সেন্ট সুদ হয়ে যাবে? 30% সুদ হয়ে যাবে। তার মানে কতদিন সময়ের জন্য টাকাটা ধার নিয়েছিল? 5 বছরের জন্য ধার নিয়েছিল। তো এইভাবে সিম্পলি আমরা অঙ্কটা করতে পারি। তো এটাকেও আমরা একদম মডারেট লেভেলের বলবো না, খুবই বেসিক্স লেভেলের অঙ্ক ছিল। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখো। এই অঙ্কটিতে কী বলেছে দেখো, এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, ঠিক আছে। অঙ্কটিতে বলেছে এ এবং বি যথাক্রমে 10 এবং 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। দেখো এ বি একটি কাজ কত দিনে? 10 এবং 15 দিনে যথাক্রমে শেষ করতে পারে। আচ্ছা, এই ধরনের অঙ্কে আমরা কি করব, যে আমার টাইম ওয়ার্কের ভিডিও সম্ভবত চ্যানেলে চলে এসছে, দেখে নিও। ওকে, না আসলে চলে আসবে। তো ইউনিট মেথডের মাধ্যমে টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাইপ অ্যান্ড সিস্টেমসের সমস্ত অঙ্ক আমি করিয়েছি খুব সিম্পলি। কীভাবে সলভ করা যায় সেটা তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো ইউনিট মেথডের মধ্যে 10 দিনে 30 ইউনিট, আমি ধরে নিলাম কত টোটাল কাজটি? 30 ইউনিটের কাজ। তো এ 10 দিনে করে, বি 15 দিনে কাজটি শেষ করে। তাহলে এ কে 10 দিনে কাজটি শেষ করতে গেলে পার ডে কত ইউনিট কাজ করতে হবে? 3 ইউনিট। আর বি কে কত ইউনিট কাজ করতে হবে? 2 ইউনিট। তো এ প্রথমে একা কতদিন করেছিল বলো তো? 4 দিন। 4 দিন কাজ করার অর্থ ডেইলি কত ইউনিট করে? 3 ইউনিট করে। তার মানে 12 ইউনিট কাজ হয়ে গিয়েছে। তো 30 থেকে 12 ইউনিট কাজ শেষ, ঠিক আছে। এবার তারপরে দেখো বি কতদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে। আচ্ছা, বি পার ডে কত ইউনিট করে? 2 ইউনিট। তো 5 দিনে বি কত ইউনিট করবে বলো তো? 10 ইউনিট। তো এই 10 ইউনিট কাজও শেষ। এবার পড়ে আছে কত বলো তো? 30 থেকে 12 আর 10 বাদ দিলে কত হচ্ছে? 8 ইউনিট কাজ। অবশিষ্ট কাজটি কে শেষ করে? সি। 8 দিনে 8 ইউনিট কাজ শেষ করে। তার মানে সি এর এফিসিয়েন্সি কত বলো তো? সি এর দক্ষতা হয়ে গেল 1 ইউনিট। 1 ইউনিট পার ডে করছে, তাই না? পার ডে করছে। তার মানে এখানে 30 ইউনিটের কাজটা যদি সি এর দ্বারা করতে বলা হয়, সিকে যদি করতে বলা হয়, তাহলে সি কতদিন সময় নেবে? 30 দিন সময় নেবে, তাই না? সি কতদিন সময় নেবে? 30 দিন সময় নেবে। তার মানে তার এফিসিয়েন্সি কত? সি এর 1। বুঝতে পারলে? ওকে, এবার বলো কি বলেছে কোশ্চেনটিতে। বলেছে 3 জন একত্রে কাজটি করলে কত দিনে শেষ করতে হবে। আচ্ছা, আমরা প্রত্যেকেরই এফিসিয়েন্সি বের করে ফেলেছি। এর এফিসিয়েন্সি 3, বি মানে এফিসিয়েন্সি মানে কি? পার ডে কত ইউনিট কাজ করে। এ 3 ইউনিট কাজ করে, বি 2 ইউনিট এবং সি 1 ইউনিট, মানে 6 ইউনিট তারা পার ডে করে। তো টোটাল কাজটি কত ইউনিটের? 30 ইউনিটের কাজ। পার ডে যদি তারা একত্রে 6 ইউনিট করে, তাহলে পুরো কাজটি একত্রে কয় দিনের মধ্যে শেষ হয়ে যাবে? 5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। বুঝতে পারলে? এইভাবে আমরা এই অঙ্কটি করতে পারি খুব সহজেই। তো এই অঙ্কটিকে যদি আমরা রিভিউ করি, তাহলে কি বলবো? অঙ্কটি কিন্তু একদম বেসিক্স লেভেলের না, মডারেট লেভেলের অঙ্ক বলা যেতে পারে, ঠিক আছে। ওকে, তো চলো নেক্সট অঙ্কটি দেখো। নেক্সট অঙ্কটিতে বলেছে দুটো শাড়ির প্রতিটি আমরা 400 টাকায় বিক্রি করেছি। প্রথম শাড়িটিও 400 টাকায় বিক্রি করেছি, দ্বিতীয় শাড়িটিও 400 টাকায় বিক্রি করেছি। প্রথমটিতে 20% লাভ করেছি এবং দ্বিতীয়টিতে 20% ক্ষতি করেছি। এই ধরনের অঙ্ক সিম্পলি আমরা সাকসেসিভের মাধ্যমে করতে পারি। দেখে নাও, আমি বলে দিচ্ছি, মনে রাখো একটা এক্সাম্পলের মাধ্যমে। যেমন ধরে নাও আমি একটা শাড়িতে 20% লাভে বিক্রি করলাম, কত? 120 টাকায়। এখানে 20% লাভ দেখতেই পাচ্ছ। আরেকটা শাড়ি আমি 20% লসে বিক্রি করলাম। তো 20% লসে মানে 150 টাকার শাড়ি 120 টাকায় বেচা, ঠিক আছে। তো দুটো শাড়ির মোট দাম কত ছিল বলো তো? 250। আর দুটো শাড়ির মোট বিক্রয় মূল্য কত ছিল? 240। মানে কত হয়ে গেল? আমি 10 টাকা লস করলাম এখানে, কত টাকায়? 250 টাকায়, ঠিক আছে। তার মানে 1/25। 1/25 কার ইকুইভ্যালেন্ট? 4%-এর ইকুইভ্যালেন্ট। তার মানে আমার এখানে আলটিমেট কত পার্সেন্ট লস হলো? 4% লস হলো। তো এই অঙ্কটিতেও ভ্যালুটা কোনো ব্যাপার না। এখানে 400 টাকায় বিক্রি করো বা কোনো যে টাকাতেই বিক্রি করো, যদি একই দামে বিক্রয় করি আর প্রথমটিতে 20% লাভ এবং পরেরটিতে 20% ক্ষতি, এক্ষেত্রে কত হবে? আলটিমেট 4% ক্ষতি হবে। তো সাকসেসিভের মাধ্যমে আমরা বের করতে পারি। যে কীভাবে বের করবো দেখো, একটিতে লাভ 20%, একটিতে লস 20%। তো মাইনাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। 20 × 20/100। তো 20 এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। আর 0 0 কেটে দাও, তাহলে কত পড়ে থাকলো? 4,
ঠিক আছে, 4%। তো এইভাবে এই অঙ্কটি আমরা সহজেই সলভ করতে পারি। এখানে 400 কিন্তু কোনো ভ্যালুই নেই, ঠিক আছে, মানে ভ্যালু নেই না, 400 এখানে কোনো রোল প্লে করছে না। এই ধরনের অঙ্কে সিম্পলি আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে। তো সিম্পলি কত পার্সেন্ট লস হলো, 4% লস হয়ে গেল। তো এটাকে আমরা কি যদি বলি, এটা একদম কিন্তু বেসিক লেভেলের অঙ্ক পার্সেন্টেজের, ওকে, বা প্রফিট অ্যান্ড লসেরও বলতে পারো, একদম বেসিক্সের অঙ্ক, জানা থাকলে সহজেই করতে পারবে। এই অঙ্কটিতে দেখো, এই অঙ্কটি কী বলেছে, এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলেন, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো এবং বছর শেষে লাভ কত হলো, 2:1। তো আমাদের যে ইনভেস্টমেন্টের অঙ্কগুলো আছে অংশীদারি কারবারের, ওকে, সেগুলোতে বেসিক্স ফর্মুলাটা কি বলো তো? বেসিক্স হচ্ছে কেউ কতটা প্রিন্সিপাল ইনভেস্ট করলো আর কত সময়ের জন্যে। যদি দুজন ব্যক্তি বিজনেস করে তাহলে তাদের প্রিন্সিপাল ইনটু সময়, ধরে নাও আমি প্রথমজন পি সময়ের জন্যে পি পরিমাণ টাকা দিয়েছে টি সময়ের জন্যে, আর দ্বিতীয়জন P2 টাকা দিয়েছে T2 সময়ের জন্যে, তাহলে তাদের কি হবে, তাদের প্রফিটের অনুপাতটা কিন্তু ঠিক এটাই হবে, প্রফিট 1 প্রফিট 2, এই অনুপাতে এখানে যে অনুপাতটা পাবো সেই অনুপাতেই কিন্তু তারা লাভ্যাংশটাও পাবে। আচ্ছা, এবার এই অঙ্কটিতে দেখো যে ডাটাটা আমরা দিয়েছে সেটাকে যদি আমরা এইভাবে সাজাই, তাহলে এ বলো তো কত টাকা নিয়ে বিজনেস শুরু করেছিল, 2250 টাকা নিয়ে বছরের শুরুতে, তার মানে পুরো বছর শেষে লাভ হয়েছিল তাদের, তাই না? বছরের শেষে লভ্যাংশ তো 12 মাসই খাটবে। বি কিন্তু 2700 টাকা নিয়ে বিজনেস শুরু করে, এ বিজনেস শুরু করার কিছুদিন পর বিজনেস শুরু করেছে, ঠিক আছে। তো কিছুদিন পরে বিজনেস শুরু করেছে সেটা দেখব। তো আমরা এখানে দেখলাম কত দিনের জন্য টাকাটা খেটেছিল সেটা আমরা এক্স ধরে নিলাম, তাহলে আলটিমেট লভ্যাংশ কত হবে, 2:1। তো কেটে দাও 6 দিয়ে, এখানে একটা শূন্য আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, তারপরে তোমার 9 দিয়ে কাটো, 9 25 হয়ে গেল, 6 দিয়ে কাটো 5 পড়ে থাকলো, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল, এক্সের ভ্যালু হয়ে গেল 5। অর্থাৎ বি যে 2700 টাকা নিয়ে এসেছিলো তার টাকাটা কত দিনের জন্য খেটেছিল বলো তো, 5 মাসের জন্য খেটেছিল, ওকে। কিন্তু শুরু করার কতদিন পরে বি ব্যবসায় যোগ করে বলো তো, তো এর টাকা মানে প্রথম এর টাকা কত 12 মাস খেটেছিল আর বি এর টাকা 5 মাস খেটেছিল, তার অর্থ কি বলো তো, এ শুরু করার 7 মাস পর বি এসে শুরু করেছিল, তাই না? এ শুরু করার 7 মাস পরে এসে কে শুরু করেছিল, বি শুরু করেছিল, তাই তো 5 মাস খেটেছিল, তাই না টাকাটা? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন সি। তো ইজিলি আমরা এভাবে এই অঙ্কটিও করতে পারি, এটা অংশীদারি কারবারের একদম বেসিক্স লেভেলের অঙ্ক। তো এখনও পর্যন্ত আমরা যে 9টা অঙ্ক করলাম কোনোটাই কিন্তু সেই রকম অ্যাডভান্স লেভেলের অঙ্ক ছিল না, সবই বেসিক্স লেভেলের অঙ্ক ছিল, ঠিক আছে। দু একটা মডারেট কোশ্চেন দেখলাম, যেটা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা ছিল, এবং সিম্পলিফিকেশনটাকে আমি মডারেটই বলছি, ওকে, খুব সিম্পল বলছি না। তো বুঝতেই পারছো যে আমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য 2024 জন্য কী ধরনের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করা জরুরি, ওকে। চলো নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কটা দেখো, সিম্পলি 12, 15, 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি, এটা একটা বেসিক কনসেপ্ট, লসাগু এবং গসাগুর কনসেপ্ট থেকেই এসছে। দেখো আমি বলে দিচ্ছি, এই ফিগারটা শুধু মনে রাখবে, আমি যে ডায়াগ্রামটা আঁকছি সেটা শুধু মনে রাখবে, তাহলে আশা করি কোনোদিনও লসাগু গসাগুতে ভুল হবে না। LH বুঝতে পারলে? লসাগু হচ্ছে সেই সংখ্যাটি, সবথেকে ছোট সংখ্যা যাকে এই দুটো সংখ্যা দিয়েই ভাগ যায়, সবথেকে ছোট সংখ্যাটি যাকে এল ফর লোয়েস্ট, সবথেকে ছোট সংখ্যা যাকে এই দুটো সংখ্যা দিয়েই ভাগ যায় তাকে কি বলে, লসাগু। আর গসাগু কোনটা, সবথেকে বড়, এস ফর এইচ ফর হাইয়েস্ট, তো যে বড় সংখ্যাটিকে দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ যায়। লসাগু হচ্ছে সংখ্যা দুটো দিয়ে ওই যে সংখ্যাটিকে ভাগ যায় সেই সংখ্যাটি লসাগু, আর হচ্ছে সংখ্যা দুটিকে যে হাইয়েস্ট যে সংখ্যাটি দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটি হচ্ছে ওই দুটো সংখ্যার গসাগু, ওকে। এবার তাহলে আমাদেরকে কী বের করতে বলেছে, 12, 15, 20, 25 এর লসাগু বের করবো। 12 এবং 15, 20 এবং 25 এর লসাগু বের করলে কত হয়ে যাবে বলো তো, 300 হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার কোনটি হবে, অপশন বি, ওকে ফ্রেন্ডস। চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক, নেক্সট অঙ্কে কী বলেছে। তো এই অঙ্কটিতে কি আলটিমেট কিছুই না, দেখো যদি কারো লসাগু গসাগু চ্যাপ্টার সম্পর্কে একদম বেসিক্স আইডিয়া থেকে থাকে তবে সে সহজেই কিন্তু এই অঙ্কটি করতে পারবে। তো আমি তো দেখতেই পাচ্ছ কী ধরনের অঙ্ক থাকছে পরীক্ষায়। তো তোমরা অবশ্যই ভিডিওটির পরে তোমাদের একটু কনফিডেন্স গেইন হবে আশা করছি।
চলো নেক্সট অঙ্কটি দেখো। এই অঙ্কটিতে কী বলেছে, একটি সমবায় সংস্থায় কি 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারে, কিন্তু সংস্থাটি 9 দিনে বাল্ব তৈরি করতে চায়, তাহলে আরও অতিরিক্ত কতজন লোককে নিয়োগ করতে হবে? তো কাজটা কিন্তু আমাদের সেম। 45 জন ব্যক্তি 12 দিনে কতগুলো বাল্ব তৈরি করে বলো তো? 10,000 বাল্ব তৈরি করে। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের এমডিটি ফর্মুলা দিয়ে করছি, MDT/W দিয়ে করছি। ওকে, আর একই কাজ, কিন্তু কাজটা কিন্তু একই। দেখো 10,000 বাল্ব এখনও তৈরি করবে, কিন্তু তারা কি করবে, 9 দিনে কাজটি অ্যাকমপ্লিশ করতে যাচ্ছে, তাহলে তাদেরকে এক্সট্রা কতজন লোক নিতে হবে? আচ্ছা, প্রথমে দেখি যে 9 দিনে কাজটা করতে গেলে মোট কতজন লোক লাগবে। 10 কেটে দাও, 5 লং 45, তো এক্সের ভ্যালু হয়ে গেল 5 বরং 60। তারপর 9 দিনে যদি তারা কাজটি কমপ্লিট করতে চায়, 60 জন লোক লাগবে। তো 45 জন লোক শুরুতে ছিল, আর তাহলে অ্যাডিশনালি মানে অতিরিক্ত কতজন লোক লাগছে? 15 জন লোক লাগছে, তবেই তো 60 হবে, তাই না? তার মানে এই কাজটি যে কাজটি 45 জন 12 দিনে করতে পারে, সেই কাজটি 9 দিনে যদি করতে চায়, তাহলে কতজন লোক লাগবে অতিরিক্ত? 15 জন লোক লাগবে অতিরিক্ত। ওকে ফ্রেন্ডস, তো এটাও বলবো না যে খুব টাফ লেভেলের অঙ্ক ছিল, খুবই বেসিক্স লেভেলের অঙ্ক আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। হ্যাঁ, এই অঙ্কে কী বলেছে দেখো, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? দেখো এই অঙ্কটিকে যদি আমরা ফর্মুলা দিয়ে করি, দুইভাবেই করব, ফর্মুলা দিয়ে করব এবং রেশিও প্রপোর্শনের মাধ্যমেও করব। যে কোনো অঙ্ক মনে রাখবে, এই সুদের অঙ্ক হোক বা অন্যান্য অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্কই আমরা কিন্তু রেশিও প্রপোর্শন, যদি আমাদের উপর রেশিও প্রপোর্শন অ্যান্ড পার্সেন্টেজের চ্যাপ্টারের উপর যদি আমাদের ভালো গ্রিপ থাকে, তাহলে কিন্তু আমরা কোনো ধরনের অঙ্কই কিন্তু সহজেই সলভ করতে পারবো। ওকে, এই অঙ্কটিকে যদি আমি ফর্মুলার আকারে প্রথমে করি, তাহলে কি হয়, আমরা ফর্মুলা জানি কোনো টাকা কত গুণ হলো, এন আকারে লিখছে, ধরে নাও এন গুণ হয় টি সময়ে, T1 সময়, তাহলে N1 গুণ হবে T2 সময়। এটাই কিন্তু আমাদের ফর্মুলা, ঠিক আছে? তো এখানে কত গুণ হয়েছে? 2.5 গুণ মানে 5/2 লিখে দিচ্ছি। আর কত সময় হচ্ছে? 6 বছরে। আর টাকাটা কত গুণ হবে জানি না, কিন্তু সময় দিয়েছে কত বছরের? 18 বছরের। তো সূচকের একটু কনসেপ্ট থাকা উচিত, দরকার আর কি। এখানে দেখো আমি N1-এর পাওয়ার 3 করে দিলাম, তার বাইরে পাওয়ার করে দিলাম 6। তার মানে পাওয়ারের ঘাতের উপরে যদি ঘাত থাকে, এখানে কি আছে? ঘাতের উপরে ঘাত, তাই না? তাহলে কিন্তু ঘাতগুলো কি হয়? গুণ হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো এখানে 1/6 আছে, এখানেও 1/6 আছে, তো পাওয়ারটাকে উঠিয়ে দাও, তাহলে কি হয়ে গেল? 5/2 ইকুয়াল টু হয়ে গেল এনের পাওয়ার 1/3, এনের পাওয়ার 1/3। তাহলে এনের ভ্যালু কত হয়ে যাবে? রাইট হ্যান্ড সাইডে 1/3 আছে, লেফট হ্যান্ড সাইডে আসলে কিউব হয়ে যাবে, ঠিক আছে? কিউব হয়ে যাবে, তো কিউব করে দাও, কিউব হয়ে গেলে কত হয়ে গেল? 125/8। এভাবে সহজেই আমরা এটা বের করতে পারি। আরও সহজে যদি তোমরা বের করতে চাও, তাহলে রেশিও প্রপোর্শনের মাধ্যমে কীভাবে বের করতে পারি দেখো, একটু ছোটো করে নিচ্ছি, ঠিক আছে? চলো রেশিও প্রপোর্শনের মাধ্যমে যদি বের করি, দেখো আচ্ছা বলো তো, কোনো একটা টাকা 2 টাকা ছিল, 5 টাকা হয়ে গেল, তাহলে কত গুণ হলো? 2.5 গুণ হয়ে গেল। এই গ্যাপটা কয় বছরের? 6 বছরের। তারপরে আবার 2 টাকার পরিমাণ কোনো টাকা 6 বছর পরে আবার 5 টাকা হয়ে গেল, তো 2.5 গুণ বাড়লো। এইভাবে টাকাটা 3 বার, অর্থাৎ 18 বছরে কত গুণ হবে দেখি। তো প্রথমে টোটাল টাকাটা কত ইউনিটের ছিল? 8 ইউনিটের। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে 5 5 25 আর 125। তার মানে 8 টাকা কত টাকা হলো? 25 টাকা হলো। তার মানে কত গুণ হলো বলো তো? 25কে 8 দিয়ে ভাগ করে দাও, দেখো সিম্পলি আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। ওকে ফ্রেন্ডস, তো এইভাবেই খুব সহজেই অঙ্ক করতে পারি। তো আমরা পুরো ভিডিওতে রাতে 12টা অঙ্ক করার পরে আমরা কি কনক্লুশন করতে পারি বলো তো? আমাদের বেসিক্স এবং মডারেট লেভেলের অঙ্কের উপর কিন্তু বেশি ফোকাস দেওয়া জরুরি। ওকে, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ওকে, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আওয়ার ইউটিউব চ্যানেল। আর এই প্রিভিয়াস ইয়ার 2021-এর সেকেন্ড পার্টটির ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। ওকে, বাই বাই।